মকর রাশির 2025 মার্চের পর কি শনির সাড়ে সাথে শেষ? জীবন থেকে দুর্ভোগ সমস্যার মুক্তি, নাকি আরও কিছু বাকি আছে? নতুন বছরে কি চাকরি হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, আর্থিক জায়গায় কি উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, বিয়ে হচ্ছিল না এবার কি বিয়ে হবে, না ভাগ্যের যে উত্থান প্রথান দেখেছিলেন লাস্ট 2-3 বছর সেবার কি এবার মুক্তি হবে? কি হবে পুরোটাই বলবো আজ। তো আজ মকর রাশির 2025 কেমন যাবে সেটা 7খানা পয়েন্টে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম পয়েন্ট, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোনো রোগ বা অসুবিধা হবে কি না সেটা বলবো। 2 নম্বর, এই বছর যারা জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট বা যে কোনো সম্পত্তি করতে চাইছেন বা ওই সংক্রান্ত কোনো ঘটনা সেগুলো সম্পর্কে বলবো। 3 নম্বর, যারা ব্যবসা করেন ব্যবসা সংক্রান্ত ঘটনা আর কি কেমন হবে আর কি, বা যারা বেসরকারি চাকরিতে আছেন সেটাও বলবো। 4 নম্বর, অর্থ এবং অর্থনৈতিক উন্নতি, আর্থিক অবস্থা কেমন হবে, ডেভেলপমেন্ট হবে কি না সেটা বলবো। এবং 5 নম্বর, বিবাহ প্রেম সম্পর্ক সেটা নিয়ে বলবো। 6 নম্বর, সরকারি চাকরি এবং তার সঙ্গে কানেক্টেডগুলো, সেটা প্রমোশন হোক ট্রান্সফার হোক এবছর হবে কি না। এবং 7 নম্বর, কোর্ট কেস। তো এগুলো প্রত্যেকটাই আজকে ডিটেলসে বলার চেষ্টা করব। তো প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। তো শরীর স্বাস্থ্য আমরা মেনলি 1 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর বা 1 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরের যে মালিক বা লর্ড যে গ্রহগুলো হচ্ছে সেটা থেকে আমরা বলি। তো এখানে 1 নম্বর ঘরের মালিক শনি, রাশি বা লগ্নের, সে শনি স্বক্ষেত্রী আছে 2য় স্থানে এবং সেখানে লগ্নে 5ম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে। আর 6 নম্বর ঘরের মালিক এখানে বুধ। তো মেনলি যেটা, শনি যেহেতু লগ্নপতি বা রাশিপতি, যেহেতু শনি স্বক্ষেত্রী আছে, সেই জন্য খুব বড় প্রবলেম হওয়ার কথা না। যদিও এবং একই সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে যেহেতু লগ্নকে দেখছে, খুব বড় হেলথ প্রবলেম ইস্যুস হওয়ার কথা না। কিন্তু একই সঙ্গে এটা বাদেও আমরা হেলথ দেখি যে কোন কোন ঘর ড্যামেজ আছে। তো ড্যামেজ বলতে রাহু কেতু যেখানে আছে সেই ঘর সংক্রান্ত কিছু না কিছু সমস্যা হয়। যেমন রাহু 3 নম্বর ঘরে আছে, সেই জন্য হাত, শোল্ডার, ফিঙ্গার, থ্রোট বা হচ্ছে যেখানে থাইরয়েড রিলেটেড কোনো ইস্যু হওয়া, শ্বাসকষ্ট হওয়া। 9th হাউস যেহেতু ব্যাক বা কোমর পোর্শন পড়ছে, লাম্বার সেকশন, সেখানে কিছু সমস্যা হতে পারে। এবং 2 নম্বর ঘর, যাদের ফুড হ্যাবিট চেঞ্জ করেছেন, 2 নম্বর ঘর থেকে যেহেতু আমরা ফুড হ্যাবিট দেখি, চোখ মুখ দাঁত এগুলো দেখি, তো ফুড হ্যাবিট যারা চেঞ্জ করেছেন তাদের খুব বেশি সমস্যা হবে না। যারা ফুড হ্যাবিট চেঞ্জ করেননি তাদের চোখে কিছু সমস্যা, এটা পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, চোখে কিছু সমস্যা, দাঁতে মুখে কিছু সমস্যা হওয়া, চোখের পাওয়ার চেঞ্জ হওয়া ইত্যাদি এগুলো হওয়ার কথা আর কি। এবং 3 নম্বর হচ্ছে যেটা, সেখানে এই বৃহস্পতি রাহু শনি কেতু এই অ্যাক্সিসটা বাদ দিয়েও শনি মঙ্গল অ্যাক্সিস এখানে অনেক বছর, অনেক দিন অ্যাকচুয়ালি গত বছর জুন জুলাইয়ের পর থেকে অ্যাক্টিভ রয়েছে। সেই জন্য 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর রিলেটেড কিছু না কিছু ইস্যু হওয়া, যেমন ছোটোখাটো ফিভার হওয়া, ভাইরাল ফিভার হওয়া, পক্স হওয়া, ছোটোখাটো চোটাঘাত লাগা, পাইলস ফিস্টুলা বা কনস্টিপেশন রিলেটেড সমস্যা, এবং হচ্ছে অ্যাবডোমিনাল ইস্যু হওয়া, পেটের সমস্যা হওয়া, অনেকে পেটে সার্জারি হতে পারে বা পেটের ইস্যু। তো 6, 7, 8-এর মধ্যে যে ঘরগুলো পড়ছে, যে বডি পার্টগুলো পড়ছে, 6-এর মধ্যে অ্যাবডোমিনাল, 7-এর মধ্যে কিডনি গাইনি, ব্লাড সুগার এবং পোস্টেট রিলেটেড ইস্যু, এবং 8 নম্বরের মধ্যে রেকটাম। তো এইগুলো মেনলি ইফেক্ট রয়েছে, কিন্তু যেহেতু বৃহস্পতির প্রভাব রয়েছে লগ্নে, সেটা সমস্যাটা খুব বেশি থাকবে না। আর বৃহস্পতি এবছর মে মাসের পর যেহেতু 6 নম্বর ঘরে যাচ্ছে, এবং যেটা এই বছরটা নভেম্বর পর্যন্ত থাকবে, তারপর আবার ব্যাক করবে। তো মোটামুটি বৃহস্পতির প্রভাবের জন্য খুব বড় সমস্যা হওয়ার কথা না হলেও সেটা ম্যানেজ হয়ে যাবে। এবং এবছর এপ্রিল থেকে বা মার্চের শেষ থেকে শনি যেহেতু হাউস চেঞ্জ করে 3 নম্বর ঘরে যাচ্ছে আর কি, তো 3 নম্বর ঘরের মধ্যে যে সেকশনগুলো বললাম, যাদের শ্বাসকষ্ট বা রিলেটেড ইস্যু আছে আর কি, বা হ্যান্ড বা স্পন্ডালাইসিস রিলেটেড ইস্যু আছে, তাদের সেগুলো ইস্যুগুলো একটু ক্রনিক টাইপের হতে পারে। তো এবার মকর রাশির জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড গেন হবে কি হবে না সেটা নিয়ে বলবো আর কি। তো 2023-24 বৃহস্পতি যেহেতু এগুলো 4 নম্বর ঘরে ছিল, 4 নম্বর ঘর থেকেই আমরা ল্যান্ড প্রপার্টি বাড়ি গাড়ি জমি ইত্যাদি দেখি আর কি। তো এখানে 4 নম্বর ঘরের সঙ্গে যখন মঙ্গলের কানেকশন পাওয়া যায়, তখন ল্যান্ড প্রপার্টি বা জমি সংক্রান্ত ঘটনা বা গেন বা লাভ হয়। এবং 4 নম্বর ঘরের সঙ্গে যখন শুক্রের কম্বিনেশন পাওয়া যায়, তখন ফ্ল্যাট, কার বা হচ্ছে মানে সেটা আপনার আসবাবপত্র হতে পারে, ফার্নিচার হতে পারে বা রিনোভেশন হতে পারে বাড়িতে, সেই ধরনের হয়। তো এই প্রত্যেকটা কানেকশনই মকর রাশির 2023-24 যেমন ছিল, এবং এই বছর গত বছর শেষের দিক থেকে এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি যখন বক্রি হয়ে 4 নম্বর ঘরের ফল দেবে, মানে যে কোনো গ্রহ যেহেতু বকরি হলে তার পেছনের ঘরের বা আগের ঘরটার ফলও দেয়। তো বৃহস্পতি যখন বিশ্বরাশিতে এখন বকরি আছে, সেহেতু সে মেষ রাশিরও ফল দেবে। তো 4 নম্বর ঘরটা অ্যাক্টিভ রয়েছে আর কি। এবং একই সঙ্গে এখানে যেহেতু শনির দৃষ্টি রয়েছে আর কি 4 নম্বর ঘরে, তো শনি কোনো একটা প্রসেস ডিলে করে আর কি। তো
তো যেগুলো পুরনো টাইপের কোনো প্রপার্টি হয়, তো যারা বিক্রি করার চেষ্টা করছেন, যেগুলো দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না বা প্রপার্টি রেটে চাইছিলেন হচ্ছিল না, সেগুলোর জন্য ভালো সময়। আর যারা এর মধ্যে ইনিশিয়েশন নিয়েছেন আর কি, এটা যদিও অনেক দিন আগে থেকে শুরু হয়েছে কানেকশনটা 2022 থেকে, যাদের প্রপার্টি রিলেটেড ব্যাপারে কোনো বাড়ি হোক গাড়ি হোক হচ্ছিল না, আটকে ছিল, সেটা কিনতে পারছিলেন না বা বিক্রি করতে পারছিলেন না, সেই জিনিসগুলো কিছুটা বেটার হবে। কারণ মার্চ মাসের পর থেকে শনির প্রভাবটা 4 নম্বর ঘর থেকে কমে যাবে আর কি। তো আশা করা যায় মোটামুটি বেটার হবে আর কি। তবে শনি যখন আবার গিয়ে মীন রাশিতে গিয়ে বকরি হবে, তখন কিন্তু শনি আবার এই 4 নম্বর ঘরে ইফেক্টটা দেবে আর কি। মানে কুম্ভ রাশির থেকে যে ইফেক্টটা দিয়েছে আর কি 4 নম্বর ঘরকে অ্যাক্টিভেট করে, তো তখনই কিন্তু জমি বাড়ি প্রপার্টি গাড়ি সংক্রান্ত যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো ইনভেস্টমেন্ট কেয়ারফুলি করতে হবে বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে করতে হবে বা করা উচিত। তো 2025 মকর রাশি যারা ব্যবসা করছেন বা প্রাইভেট জব করছেন সেটা সম্পর্কে আজকে বলবো। তো কারণ ব্যবসা বা প্রাইভেট জব দুটোই 7 নম্বর ঘর থেকে দেখা হয়। তো এখানে আমি মেনশন করেছি 2, 7, 9, 11। তো কেন 2 মানে মানি বা ইনভেস্টমেন্ট, 7 বিজনেস বা প্রাইভেট জব, 9 মানে হচ্ছে মানি বা লাক, এবং 11 মানে হচ্ছে যে কোনো ধরনের গেন, ফুলফিলমেন্ট উইশ বা অর্থকরী সাফল্য আর কি। তো এখানে 2 নম্বর ঘর, 2 নম্বরে শনি সক্ষত্রী রয়েছে, যেটা এবছর মার্চ মাস পর্যন্ত থাকবে 22 থেকে 25। যাদের ফাইন্যান্সিয়াল জায়গা বা বিজনেসের জায়গাটা বা ইনভেস্টমেন্টের জায়গাটা বেটার ছিল না, তাহলে এবার বেটার হবে। বা যেহেতু শনি নিজের ঘরেই বসেছিল, তো লাস্ট 22 থেকে 25-এর মধ্যে অনেক ধরনের ইনভেস্ট করা বা সুযোগ পাওয়ার কথা আর কি। এবং সেই রিলেটেড যাদের সমস্যা হচ্ছে তারা সেই জায়গাটা বেরিয়ে যাবে আর কি। বা যেহেতু শনি সেকেন্ড হাউস থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেকেন্ড হাউস রিলেটেড যা আছে ফাইন্যান্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই হোক আর কি, যেখানে যে ইস্যুগুলো সেগুলো বেটার হবে, বা যাদের বেটার ছিল সেই জায়গাটা কিছু চেঞ্জেস আসবে। এবং এই 2 নম্বর ঘরে এই মে মাসের পরেই আবার রাহু ওখানে ঢুকবে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা মেন পরামর্শ মে মাসের পর থেকে, তো 2 নম্বর ঘর যেহেতু ফাইন্যান্স মানি বা ইনভেস্টমেন্টের ঘর, তো 7.5 যদিও শেষ হচ্ছে, ভালো টাইম শুরু হবে, সমস্যা শেষ হবে, সবই ঠিক আছে। কিন্তু রাহু যেহেতু সেকেন্ড হাউসে ঢুকছে, এবং সেকেন্ড হাউস হচ্ছে হাউস অফ ইনভেস্টমেন্ট, তো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যেহেতু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ঘর, কারণ ইনভেস্ট করেই বিজনেস হয় আর কি। তো সেখানে রাহু ঢুকছে মানে সেখানে কিন্তু প্রচুর সুযোগ যেমন আসবে, একই সঙ্গে প্রচুর আপস অ্যান্ড ডাউনস বা লস বা নেগেটিভ কিছু ইস্যু হতে পারে। সেই জন্য কাদের সঙ্গে ইন্টারাকশন করছেন এবং ইনভেস্ট করার ঠিক টাইম কিনা বা সময়টা ঠিকঠাক আছে কিনা আপনার ছক অনুযায়ী, এবং টাইমিংটা ঠিক আছে কিনা, আপনি যে সেক্টরে বা যে সেকশানে ইনভেস্ট করছেন এবং যে পার্টে করছেন এবং যে টাইমে করছেন, প্রত্যেকটা পার্টি ইম্পর্ট্যান্ট। এবং যারা হচ্ছে বিজনেস প্রাইভেট জবের সঙ্গে এই সময় যুক্ত আছেন, তো তাদের ক্ষেত্রেও আর কি, যেহেতু 7th হাউসে খুব বেশি পজিটিভ কোনো কানেকশন নেই, তাদের ক্ষেত্রেও প্রাইভেট জবের ক্ষেত্রে খুব একটু কেয়ারফুলি চলা বা নতুন সুযোগ পেলেও সেগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত এই ফেজটার মধ্যে। যদিও একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই বছর মে মাস পর্যন্ত, এবং এবছর অক্টোবর নভেম্বর থেকে আবার নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যেহেতু বৃহস্পতির প্রভাব মোটামুটি আপনার 11th হাউসে পড়বে, তো সেই জন্য সুযোগ প্রচুর পাওয়া যাবে, গেনও কিছু হতে পারে, কিন্তু কোনো কিছুই খুব একটা ইজি হবে না, বা সেখানটা আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। ব্যক্তিগত চার্ট এখানে দেখে নেওয়াটা জরুরি। তো এবার মকর রাশি 2025-এর মানি, ব্যাংক ব্যালেন্স, অর্থনৈতিক অবস্থা, আর্থিক উন্নতি কতটা হবে সেটা বলবো। তো সে জায়গাটা উন্নতি হওয়ার কথা, যদিও দ্বিতীয় স্থানে শনি নিজের ক্ষেত্রে নিজের ঘরের এই বসেছিল আর কি। তো সেক্ষেত্রেও যারা আঙ্ক্ষিত বা প্রাপ্য ফল পাননি আর কি, তাদের জন্য বৃহস্পতি মে মাসের পর যেহেতু ষষ্ঠ ঘরে যাচ্ছে, এবং ষষ্ঠ ঘর থেকে নবম দৃষ্টি দিয়ে যেহেতু 2 নম্বর ঘরকে দেখবে, যেখানে ব্যবসা, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্স বা অর্থ দুটো জায়গাটাই ডেভেলপ করবে। এবং একই সঙ্গে ওখানে মে মাসের পর রাহু ঢুকবে, তো সেই জায়গাটা ফাইন্যান্সিয়াল ব্যাপার বা ইনভেস্টমেন্টের জায়গা বৃহস্পতি দৃষ্টি থাকা সত্ত্বেও সেখানটা সাবধানে ইনভেস্ট করতে হবে। কিন্তু মেন এখানে ব্যাপার যে ফাইন্যান্স বা হচ্ছে অর্থনৈতিক কন্ডিশন শুধু 2 নম্বর নয়, 9 নম্বর ঘর থেকেও দেখা হয়। এবং সেই 9 নম্বর ঘরে দৃষ্টি বৃহস্পতি 5 নম্বর ঘর থেকে গত বছর মে মাসের পর থেকে যদিও দৃষ্টি রয়েছে, কিন্তু এবছর মে মাস পর্যন্ত 2025-এর মে মাস পর্যন্ত কেতু নবম স্থানে বসে আছে। এবং কেতুর রোলই হচ্ছে ও যেখানে বসে সেখানে প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেয়, সেই জায়গাটা স্মুথ দেয় না। তো যারাই হচ্ছে অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ভালো হচ্ছিল না আর কি, বা যেমন চাইছিলেন তেমন হচ্ছিল না, তো সেই জায়গাটা কেতু যখন ওখান থেকে বেরিয়ে যাবে আর কি, এবছর মে মাসের পর সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন অনেকটাই বেটার হবে। এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এবং শনির ইফেক্টও থাকবে যদিও কিছুটা, তবু লাস্ট ইয়ার থেকে কিছুটা বেটার বা বেটার ফল আশা করা যায়।
তো এবার 2025 মকর রাশির বিয়ে, বিবাহ, সম্পর্ক, প্রেম এগুলো নিয়ে বলবো আর কি। তো বিয়ে 1 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর এই কম্বিনেশনে দেখা হয়। প্রেম সম্পর্ক 2, 5, 7 এই কম্বিনেশনে দেখা হয় আর কি। এবং 12 নম্বর ঘরেও এখানে মেনশন করেছি, কারণ বিয়ের ক্ষেত্রে 12 নম্বর ঘরটাও ইম্পর্টেন্ট, কারণ 12 নম্বর ঘর থেকে বেড প্লেজার দেখা হয় আর কি। তো এখানে 7 নম্বর ঘর যেহেতু সেখানে খুব বেশি প্রভাব তেমন কিছু নেই, যদি শনি মঙ্গলের ইফেক্ট এখানে ছিল আর কি, সেই জন্য বিবাহিত জীবনে সমস্যা হওয়া, প্রবলেম থাকা গত বছর জুন জুলাই থেকেই আর কি। এবছরটাও জুন জুলাই পর্যন্ত বিবাহ সংক্রান্ত সেটা কোনো সমস্যা হোক, কোর্ট কেস হোক বা সেপারেশন হোক বা নতুন কোনো ডিসিশন খুব সাবধান নিতে হবে আর কি। যাদের ব্যক্তিগত চার্ট, জন্মছক, রাশি, দশা এগুলো ভালো আছে আর কি, তাদের ক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ ব্যাপারটা খুব কেয়ারফুলি করতে হবে। এবং 1 নম্বর ঘর থেকেও যেহেতু ম্যারেজ কানেকশন দেখা হয়, সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এই বছর মে মাস পর্যন্ত থাকবে। এবং মিথুন রাশিতে গিয়ে অক্টোবরের পর যখন বা নভেম্বর থেকে যখন বকরি হবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত, আবার 1 নম্বর ঘর অ্যাক্টিভ থাকবে আর কি। এবং 2 নম্বর ঘরে যেহেতু রাহু মে মাসের পর প্রবেশ করবে, তো ম্যারেজ বা ম্যারেজ রিলেটেড জায়গাটা খুব একটা খারাপ নয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে শনির পজিশন আর কি। শনি 2nd হাউসে, লগ্নের বা চন্দ্রের 2nd হাউসে ইজিলি ম্যারেজ দেয় না। বিয়েতে কাদের দিতে পারে? যাদের বয়সটা সাধারণ ম্যারেজ এজের থেকে বেশি আর কি, বয়স সাধারণ বয়সের থেকে বেশি বেড়ে গেছে আর কি, তাদের ক্ষেত্রে ভালো বা তাদের জন্য শুভ আর কি। বা অনেক দিন ধরে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে আছে আর কি, বা অনেকবার বিয়ে হয়ে গেছে, তাদের জন্য 22 থেকে 25 পর্যন্ত বিয়ের যোগাযোগের জায়গাটা রিভার্স হওয়া বেটার হওয়া আর কি, সেইটা হওয়ার কথা আর কি। কিন্তু আদারওয়াইজ হচ্ছে এই পজিশনটা একটু ক্রিটিক্যাল পজিশন। এমনিও কর্কট রাশি বা মকর রাশি বা লগ্নের যেহেতু 7th হাউসটা কর্কট রাশি, চন্দ্রের ঘর, এবং শনিচন্দ্র অ্যান্টি কম্বিনেশন, সেই জন্য এই মকর রাশি, কুম্ভ রাশি, সিংহ এবং কর্কটের সব ক্ষেত্রেই আর কি বিয়ে, পার্টনারশিপ, বন্ধুত্ব, প্রেম সম্পর্ক প্রত্যেকটা জায়গাটাই খুব কেয়ারফুলি দেখতে হয় বা কেয়ারফুলি জাজ করতে হয় আর কি। এবং 2nd হাউস থেকে যেহেতু প্রেম, রিলেশনশিপ সেটাও বলেছি আর কি। তো যাদের প্রেম হোক, বিবাহ হোক, সম্পর্ক, সব জায়গাটাই কিছু না কিছু একটু টার্মোইল চলা, আপস অ্যান্ড ডাউনস চলা, সমস্যা হওয়া আর কি। এবং দ্বিতীয় স্থান যেহেতু আমরা শ্বশুর বাড়ি বা আত্মীয় স্থান বা কুটুম্ব স্থান দেখি আর কি, সেই জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ থাকার কথা না। যদিও বৃহস্পতির ইফেক্টের জন্য অনেক ক্ষেত্রেই প্রবলেম বা খুব সিভিয়ার হয়তো হওয়ার কথা না, কিন্তু সেটা তাদের জন্য যাদের ব্যক্তিগত ছক খুব ভালো আছে। আদারওয়াইজ রিলেশনশিপ বা সম্পর্ক হোক বা প্রেম হোক বা বন্ধুত্ব হোক বা সেটা বিজনেস পার্টনার হোক বা ব্যক্তিগত আর কি, কোনো ক্ষেত্রেই খুব একটা পাওয়ারফুল পজিশন না। যখন বৃহস্পতি 7ম স্থানে যাবে তখন হয়তো কিছুটা বেটার দেবে। এবং শনি যখন ওখান থেকে বেরিয়ে যাবে আর কি, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে, তো তখন কিছুটা বেটার ফল দেবে। কিন্তু একইভাবে শনি যখন আবার জুলাই টু নভেম্বর বা জুলাই টু ডিসেম্বর আবার বকরি হবে মীন রাশিতে গিয়ে, তখন কিন্তু দ্বিতীয় স্থানের ফলই দেবে। তো সেই জন্য বিয়ে হোক, প্রেম হোক বা সম্পর্ক হোক, নতুন শুরু করতে চাইছেন বা কোনো একটা সম্পর্ক ছেদ করতে চাইছেন, কোর্ট প্রসিডিংয়ের দিকে এগোতে চাইছেন, যে কোনো নিউ থিং বা নিউ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, ব্যক্তিগত চার্ট দেখানো বা কনসালটেশন ইজ ম্যান্ডেটরি, বা উইদাউট ডিপ অ্যানালাইসিস অফ ইয়োর বার্থ চার্ট সেটা করা খুব একটা উচিত হবে না আর কি। তো এবার গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি, সেখানে প্রমোশন, ট্রান্সফার প্রত্যেকটা সেক্টরই বলবো আর কি। তো 2023-24 যারা গভর্নমেন্ট জব পেয়েছেন বা ভালো কোনো জব পেয়েছেন, প্রমোশন হয়েছে বা ট্রান্সফার হয়েছে ভালো, বা যাদের হওয়ার কথা বেসিক্যালি আর কি, বা যাদের কিছু না কিছু চেঞ্জ হয়েছে আর কি, যেটা 2020 থেকে 24-এর মধ্যে অ্যাক্টিভেশন রয়েছে, চেঞ্জের জায়গা সেটা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যাই হোক। তো বৃহস্পতি যেহেতু গত বছর মে মাসের আগে 4 নম্বর ঘরে ছিল, মানে মেষ রাশিতে ছিল, এবং গত বছর অক্টোবরে আবার শেষ থেকে যেহেতু বকরি আছে বৃষ রাশিতে গিয়ে, তো স্বাভাবিকভাবেই 4 নম্বর ঘরে ফল দিচ্ছে। তো 4 নম্বর ঘর থেকে যেহেতু 7 নম্বর দৃষ্টি দিয়ে 10 নম্বর ঘরকে দেখছে, যেটা গভর্নমেন্ট জব বা কেরিয়ার সেখানের জায়গা, এবং এখন বৃষ রাশিতে বসে একাদশ ঘর এবং নবম ঘর দুটো ঘরকেই দেখছে আর কি। তো খুব ভালো কম্বিনেশন। যারা অনেকদিন ধরে জবের চেষ্টা করছেন বা পাচ্ছেন না আর কি, বা কোয়ালিফাই করে আছেন কোনো জব, বা কোর্ট কেস বা অন্য কোনো কারণে পেন্ডিং আছে, আটকে আছে, বা নতুন জবে চেষ্টা করছেন, গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট জবে অলরেডি এক্সিস্টেন্ট আছেন আর কি, কোনো কন্ট্রাকচুয়াল আছেন, পার্মানেন্ট হওয়ার চেষ্টা করছেন, বা কোনো টেনশন রয়েছে, প্রমোশন চাইছেন, বা নিজের বাড়ির কাছে বা ভালো জায়গাতে ট্রান্সফার চাইছেন, প্রত্যেকটা জায়গা কিন্তু এখন ইম্পর্টেন্ট আর কি বা ভালো।
তো এবং একাদশে যেহেতু শনি বৃহস্পতি যোগ আছে, তো কিছু না কিছু যতই সাড়ে সাতির প্রভাব থাক, কিছু না কিছু পজিটিভ হওয়ার কথা, যদি না ব্যক্তিগত চার্টে খুব খারাপ কোনো কম্বিনেশন থাকে। এবং এই বছর মে মাসের পর যেহেতু বৃহস্পতি 6 নম্বর ঘরে বা মিথুন রাশিতে প্রবেশ করবে, সেখান থেকে 5 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু দশম স্থানকে দেখবে আর কি, এবং খুব স্বাভাবিকভাবেই মে মাসের পর থেকে চাকরি বা পদোন্নতি বা সম্মান বৃদ্ধি এবং প্রমোশন হোক, ট্রান্সফার হোক, হাই প্রোফাইল কানেকশন হোক, বা গভর্নমেন্ট বা পলিটিক্যাল বা প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ, প্রমোশন পাওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া, প্রত্যেকটা কানেকশনেই কিন্তু অ্যাক্টিভ হচ্ছে বৃহস্পতির প্রভাবের জন্য। এবং শনি দ্বিতীয় স্থানে আছে, শনি দ্বিতীয় স্থান থেকে যেহেতু ডাইরেক্ট 10 নম্বর দৃষ্টিতে 11th হাউসকে কানেক্ট করছে, তো সেখানে যেগুলো সাকসেস বা গেন যেগুলো পেন্ডিং আছে সেগুলো হয়ে যাওয়ার কথা, বা সেই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, তো শনি মার্চ মাসের পর যখন মীন রাশিতে প্রবেশ করবে আর কি, বা ওইখান থেকে বেরিয়ে যাবে, তো তখন কিন্তু ওর ইফেক্টটা অনেকটাই কমে যাবে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে ভালো আর কি। এবং কেতু যেহেতু অষ্টম স্থানে প্রবেশ করবে আর কি, তো অষ্টমা বা দশমের একাদশ, এবছর মে মাসের পর রাহু কেতুর অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, তো দশম স্থান, তো বাবা বা ক্লোজ রিলেটিভ কারো হেলথ ইস্যুস হতে পারে বা প্রবলেম হতে পারে আর কি, বাবা মা বা শ্বশুর শাশুড়ি। আদারওয়াইজ গভর্নমেন্ট বা জব বা প্রফেশন রিলেটেড মোস্ট অফ দ্য ক্ষেত্রে পজিটিভ হওয়ার কথা, যদি না ব্যক্তিগত ছক বা চার্টে খুব নেগেটিভ কানেকশন থাকে, এটা একটু দেখে নিতে হবে। তো এবার মকর রাশি 2025 কোর্ট কেস বা লিগাল ইস্যুস হবে কিনা সেই সম্পর্কে বলবো। তো কোর্ট কেস বা যে কোনো লিগাল ইস্যু সেটা 6 নম্বর ঘর থেকে ইনিশিয়েশন হয়, বা কোর্ট কেস হবে কিনা সেটা আমরা 6 নম্বর ঘর থেকে যাচ করি, এবং সেই কোর্ট কেস থেকে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, জিতবেন বা হারবেন, বা সেখান থেকে ভালো ফল হবে না খারাপ ফল, সেটা ডিপেন্ড করে 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরের উপর। তো 6 নম্বর ঘরে সিগনিফিকেন্ট কিছু নেই, যদিও আগামী বছর এই বছর 2025-এর মে মাসের পর বৃহস্পতি ষষ্ঠ স্থানে যাচ্ছে, তো সেখানে কিছু বেটার ফল দেবে, বা কোর্ট প্রসিডিং বা যে কোনো ধরনের লিগাল ইস্যুস যাদের পেন্ডিং রয়েছে, প্ল্যানিং করছেন, তখন করতে পারেন, মে মাসের পর করবেন আর কি। এবং যাদের অলরেডি এক্সিস্টিং কোর্ট কেস রয়েছে আর কি, যেহেতু নবম স্থানে মকর রাশির কেতু রয়েছে, তো এই বছর মে মাস পর্যন্ত থাকবে, তো সেই জায়গাটা একটু কমপ্লিকেটেড থাকা, আপস অ্যান্ড ডাউনস থাকা, এবং আশানুরূপ ফল না আসা হতে পারে আর কি। তো এবং হচ্ছে 10 নম্বর ঘর নিয়েতে খুব বেশি সিগনিফিকেন্ট কিছু নেই, যদিও 6 নম্বর ঘরে যখন বৃহস্পতি যাবে মিথুন রাশিতে এবছর মে মাসের পর, 5 নম্বর দৃষ্টি দিয়ে দশম স্থানকে দেখবে, তো কোর্ট কেস বা যে কোনো লিগাল ইস্যুস ক্ষেত্রে সেখানে কিছু বেটারমেন্ট দেবে। এবং একই সঙ্গে মে মাসের পর কেতু যেহেতু 9 নম্বর ঘর থেকে বেশি বেরিয়ে যাবে আর কি, তো সেই রিলেটেডও কোনো পজিটিভ কোনো ফল আশা দিতে পারে। তো এটা কিন্তু আমি যাদের অলরেডি এক্সিস্টিং কোর্ট কেস রয়েছে, সেটা যে কোনো সেকশনেই হোক আর কি, বা কোর্ট প্রসিডিং নিয়ে সেটা ভালো হবে না খারাপ হবে সেগুলো ভাবছেন, তো সেই রিলেটেড ব্যাপারে বললাম। শুধুমাত্র গোচর ফল, রাশিফল বা বর্ষফল এই কন্ডিশনে বা এই অ্যাসপেক্টে বা সাপেক্ষে কোর্ট কেস হবে কি হবে না, বা সেটা কত কমপ্লিকেটেড হবে, সেটা কিন্তু পুরোপুরি বলা উচিত না। ব্যক্তিগত চার্টে যদি 6 নম্বর ঘর ড্যামেজ থাকে, 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর ড্যামেজ থাকে, তবেই কিন্তু কোর্ট রিলেটেড ইস্যু বা প্রবলেম হয়, তো সেটা একটু দেখে নিতে হবে। তো এখন আজ এর সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করব, যেহেতু হচ্ছে দশম সেভেন্থ হাউসে শনি মঙ্গল অ্যাক্সিস অ্যাক্টিভ রয়েছে, তো সেই জন্য মকর রাশি বা লগ্নের কোর্ট কেস বা কোর্ট প্রসিডিং নিজের ক্ষেত্রে না হলেও সেটা ক্লোজ বন্ধু হোক, রিলেটিভ হোক, বা বাড়িতে অন্য কারো কিন্তু প্রসিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এতক্ষণ যেগুলোই বললাম প্রত্যেকটাই শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই অ্যাক্সিসে বললাম, এবং শনি মঙ্গল যে কম্বিনেশন তার অ্যাসপেক্টে বললাম। এগুলো বাদে যেটা বড় একটা ইফেক্ট বা বড় একটা ঘটনামূলক ঘটনা যেটা, সেটা হচ্ছে এবছর মার্চ মাসের পর থেকে মকর রাশি বা লগ্নে সাড়ে সাতি শেষ হচ্ছে। তো সাড়ে সাতির একটা ইফেক্ট যদিও থাকে আর কি, এবং যাই হোক সেটা নিয়ে আমি খুব বেশি ডিটেলস বলতে চাইছি না, তবু যারা নেগেটিভ মনে করেন বা সাড়ে সাতির জন্য অনেক প্রবলেম ফেস করেছেন, সেটা শেষ হচ্ছে, সেই দিক দিয়ে ভালো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, নেক্সট ইয়ার এবছর মার্চ মাসের পর এপ্রিল থেকে শনি মীন রাশিতে যাবে আর কি। তো মীন রাশিতে গিয়ে শনি যখন আবার বকরি হবে, মানে এবছর জুন টু নভেম্বর, নেক্সট ইয়ার জুলাই টু ডিসেম্বর, তো মোটামুটি এই ফেজগুলোও কিন্তু যখন শনি বকরি হবে মীন রাশিতে, তখন কিন্তু কুম্ভ রাশিরও ফল দেবে। তো মানে সাড়ে সাতের ইফেক্ট এই পুরোটা সময়টাও থাকবে আর কি। তো ওটাকে আফটার ইফেক্ট বলি আমি আর কি, বা বলা হয় আর কি। তো একটু মাথায় রাখতে হবে, এবং মনে রাখতে হবে ব্যক্তিগত চার্ট বা নিজস্ব যে জন্মছক সেটাই কিন্তু শেষ কথা বলে যে কোনো সেকশানে। তো মোটামুটি আজকে এটা বললাম আর কি। তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, বা কোনো একটা পার্ট আমি হয়তো স্পিডে বেরিয়ে গেছি বা ক্লিয়ার বোঝেননি, তাহলে জানতে চাইতে পারেন। নমস্কার।